লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট এই চ্যাপ্টারে এর পরবর্তী যে সাবসেকশন, সেই সাবসেকশনে আমরা অ্যাকচুয়াল কিছু কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে কাজ করব। আমরা আগের সেকশনে দেখেছিলাম কম্বিনেশনাল লজিক সার্কিটের যে সমস্ত উদাহরণ, তাদের মধ্যে প্রথমেই আসে অ্যাডার। এই সেকশনে আমরা অ্যাডার নিয়ে আলোচনা করব। আমরা দেখব অ্যাডার কি, এবং দেখব আমরা অ্যাডারের যে দুটো ভাগ, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, সেই সম্বন্ধে আমরা কিছুটা ডিসকাস করব এবং তাদেরকে আমরা লজিক সার্কিট ডিজাইন করব। আমরা ফুল অ্যাডারকে ডিজাইন করব হাফ অ্যাডারের মাধ্যমে এবং সর্বোপরি আমরা কিছু প্রয়োগ দেখব। তো আমরা অ্যাডার নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে যেটা আসে অ্যাডারের মধ্যে, সেটা হচ্ছে অ্যাডারের সংজ্ঞা। বলা যায় যে অ্যাডার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট যার মাধ্যমে বাইনারি নাম্বারের যোগফল নির্ণয় করা হয়। আমরা যদি কম্পিউটার অর্গানাইজেশন ফলো করি, আমরা দেখব কম্পিউটারের সিপিইউ এর ভেতরে যে এরিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আছে, যেখানে বিভিন্ন গাণিতিক এবং যৌক্তিক ক্রিয়াদি সম্পন্ন করা হয়, সেই এএলইউ সেকশনের মধ্যে অ্যাডার ইউজ করা হয়। অ্যাডারের শ্রেণীবিভাগ দেখতে গেলে আমরা প্রথমেই দেখব, প্রথম সেটি হচ্ছে হাফ অ্যাডার এবং দ্বিতীয়টি হচ্ছে ফুল অ্যাডার। সাধারণত এই দু ধরনের অ্যাডার আমরা ডিজিটাল লজিকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব। সংজ্ঞা হিসেবে বলা যায়, হাফ অ্যাডার হলো সেই কম্বিনেশনাল সার্কিট যার সাহায্যে দুটি বাইনারি বিটের যোগফল নির্ণয় করা হয়। আমাদের খেয়াল রাখতে হবে, হাফ অ্যাডারের সাহায্যে আমরা দুটি বিটের যোগফল নির্ণয় করব। আমরা জানি বাইনারি বিট হলো 1 অথবা 0। একটি বিট বলতে বোঝায় 1 অথবা 0। আমরা এই রকম দুটি বিটকে যোগ করতে পারবো হাফ অ্যাডারের সাহায্যে। আমরা যদি দুটি বাইনারি বিটকে যোগ করতে যাই, তাহলে এসব ক্ষেত্রে, এই যোগের ক্ষেত্রে কোন কোন সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করা হতে পারে, অর্থাৎ যে পসিবল কেসেসগুলো হতে পারে, সম্ভাব্য যে সমস্ত ক্ষেত্রগুলি হতে পারে, সেগুলি মূলত এই রকম। আমরা জানি বাইনারি বিট 0 আর 1, তাহলে প্রথমে আমাদের হতে পারে যে 0-র সাথে 0 অ্যাড করতে হচ্ছে। দ্বিতীয় যে ক্ষেত্র, সেখানে আমাদের হতে পারে 0-র সাথে 1 অ্যাড করতে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, সংখ্যা কিন্তু বিট মানে 0 আর 1। আমাদের এখানে আমরা দুটো বিটকে যোগ করছি। সেই দুটো যে বিটকে আমরা যোগ করব, সেই দুটো বিটের ভ্যালু কি কি হতে পারে? আমরা জানি একটা বিটের ভ্যালু 0 অথবা 1। সুতরাং সেই 0 আর 1 সমন্বিত দুটি বিটকে কনসিডার করলে আমরা কি কি ক্ষেত্র পেতে পারি? প্রথম ক্ষেত্রে আমরা দুটো বিট, দুটোই 0, তাদের মধ্যে যোগফল নির্ণয় করছি। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম বিটটা 0, দ্বিতীয় বিটটা 1, এদের মধ্যে যোগফল নির্ণয় করতে পারি। তৃতীয় যে সম্ভাব্য ক্ষেত্র, সেখানে প্রথম বিটটা 1, দ্বিতীয় বিটটা 0 হতে পারে। আর তার পরবর্তী শেষ সেটা দুটি বিটই 1। আমার দুটি বাইনারি বিটকে যোগ করতে গেলে এই 4টে ক্ষেত্র হতে পারে, এই 4টে সম্ভাব্য কেস সিনারিও, এই 4টেই হতে পারে। আমরা এবার যদি একটা হাফ অ্যাডার লজিক সার্কিট তৈরি করতে যাই, তখন আমাদের প্রথমেই মনে হতে পারে যে হাফ অ্যাডারটা আমরা কিভাবে তৈরি করব সেই লজিকটা, অর্থাৎ অ্যাকচুয়াল যে লজিক সার্কিট অর্থাৎ লজিক গেটগুলো আমরা ধরে নিচ্ছি এই হাফ অ্যাডার লেখা একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে অ্যাবস্ট্রাক্ট আউট করা আছে। যে সমস্ত লজিক গেটগুলো দরকার, সেগুলো আমরা মনে করছি সাপোজ ওই বক্সের মধ্যে রাখা আছে, যেটাকে আমরা বাইরে থেকে অ্যাবস্ট্রাক্ট করে রেখেছি, ঢেকে রেখেছি। আমরা দেখতে যাচ্ছি না যে ভেতরে কি লজিক গেট আছে। আমরা কেবল লজিক গেট কি আউটকাম, সেটা নিয়ে আমরা আপাতত কনসার্ন। ভেতরে কিভাবে প্রসেসিংটা হচ্ছে সেটা আমরা দেখতে চাইছি না, আমরা কেবল ওভারঅল সার্কিটটাকে ডিজাইন করতে চাইছি। এটাকে আমরা বলছি একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ। আমরা এই কম্বিনেশনাল সার্কিটটাকে চিহ্নিত করলাম এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে। আমরা এই যে বিটগুলো পেয়েছি, সেই বিটগুলোকে পসিবলি কিভাবে নামকরণ করতে পারি?
প্রথম বিটটাকে আমরা ধরতে পারি এ, দ্বিতীয় বিটটাকে আমরা ধরতে পারি বি। সব ক্ষেত্রে আমরা এই প্রথম বিটটাকে এ এবং দ্বিতীয় বিটটাকে বি এই হিসেবে চিহ্নিত করতে পারি। এই চারটে যে সম্ভাব্য ক্ষেত্র, এই চারটে সম্ভাব্য ক্ষেত্র দেখার পর আমরা এটুকু বুঝতে পারছি যে এই যে কম্বিনেশনাল সার্কিট, যে এই অ্যাডিশন, এই হাফ অ্যাডিশন, এই প্রক্রিয়াটা সম্পন্ন করবে, সেই সার্কিটে ইনপুট কটা থাকতে পারে না, ইনপুট থাকতে পারে মাত্র দুটো ইনপুট হবে, দুটো বিটের জন্য দুটো ইনপুট। এরকম সার্কিটটায় ইনপুট লাইন থাকবে দুটো, যাদের আমরা এ আর বি এই দিয়ে চিহ্নিত করব। এবার আমরা দেখি এই চারটে কেসের ফলাফল কি হবে, সম্ভাব্য কি কি ফলাফল হতে পারে, কি কি যোগের যে আমরা যে রেজাল্টটা পাবো, আউটপুটটা পাবো, সেই আউটপুটের কি কি কেস হতে পারে। প্রথম যে ক্ষেত্র যেখানে আমরা জিরোর সাথে জিরো অ্যাড করেছিলাম, সেখানে আমরা জানি বাইনারি জিরোর সাথে জিরো অ্যাড করলে যোগফল হয় জিরো। পরের কেস যেখানে জিরোর সাথে ওয়ান অ্যাড করা হচ্ছে, সেখানে আমরা স্পষ্টতই বুঝতে পারছি শূন্যর সাথে এক যোগ করলে যোগফল হয় ওয়ান। তারপরের যে কেসটা, ওয়ানের সাথে জিরো যোগ করলে যোগফল হচ্ছে এক। অর্থাৎ এই তিনটে কেস কনসিডার করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তিনটে কেস, আমরা 4 নম্বরটাকে আপাতত বাদ দিয়ে রাখছি, এই তিনটে কেস, এই যে তিনটে সম্ভাব্য ক্ষেত্র, এই তিনটে সম্ভাব্য ক্ষেত্র পর্যালোচনা করার পর আমরা বুঝতে পারছি, আমাদের মনে হচ্ছে যে আউটপুট লাইন, নাম্বার অফ আউটপুট লাইন একটা হলেই হবে, তিনটে কেসের জন্য একটা হলেই হবে। আমরা দেখছি এই প্রথম তিনটে ক্ষেত্রে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো ম্যাজেন্টা আর ইয়েলো, সায়ান আর ম্যাজেন্টা, যে তিনটে রং করা আছে, এই তিনটে রঙের যে তিনটে ক্ষেত্র, সেখানে আউটপুট একটাই বিট জেনারেটেড হচ্ছে আউটপুটে। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রের জন্য আমরা হাফ অ্যাডারে যদি একটাই আউটপুট লাইন রাখতাম, এই তিনটে কেস আমাদের চলে যেত, আমাদের কেসটা স্যাটিসফাই করে যেত। কিন্তু তারপরে যদি কেসটা আমরা দেখি লাস্টে, এক আর এক, বাইনারি ওয়ানের সাথে বাইনারি ওয়ান যোগ করলে কত হয় আমরা জানি, ওয়ান আর ওয়ান অ্যাডিশন রেজাল্ট হচ্ছে টু, টু এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। সেই 10কে আমরা লিখেছি। এই 10কে আমরা কিভাবে লিখব তার উপর বেস করে আমাদের একটা সম্পূর্ণ নতুন সিনারিও তৈরি হবে। যদি আমরা একটা ডেসিমাল নাম্বার কনসিডার করি, যেমন 225 আর 156, এই সংখ্যা দুটোর মধ্যে আমরা যোগফল নির্ণয় করি। এই সংখ্যা দুটোর মধ্যে যোগফল নির্ণয় করতে গেলে একদম এককের যে ঘরটা, অর্থাৎ 5-এর সাথে 6-এর যে যোগ, সেই যোগ করলে কত হয় আমরা জানি, 5 আর 6 যোগ করলে হয় 11, এরকম। কিন্তু আমরা যোগ অঙ্কটা করার সময় 11-র একক, অর্থাৎ ডান দিকের একটাই 5 আর 6 এদের তলায়, অর্থাৎ এককের ঘরে লিখি। কিন্তু 11-র যে একটা, সেটাকে আমরা কি করি, এরকম ভাবে পাশে না বসিয়ে আমরা পরবর্তী যে নেক্সট হায়ার ডেসিমাল পজিশন, অর্থাৎ দশকের ঘর, সেখানে আমরা ক্যারি হিসেবে পাঠিয়ে দিই এইরকম ভাবে। অর্থাৎ কিনা আমরা 5 আর 6 যোগ করে 11-র দুটো সংখ্যাই, 11 তো এক অঙ্কের না, 2 অঙ্কের সংখ্যা, এই 2 অঙ্কের সংখ্যার দুটো অঙ্ককে আমরা একটা ডেসিমাল প্লেসে বসাতে পারবো না। আমরা কিভাবে বসাবো, আমরা তার মধ্যে থেকে যতগুলো হায়ার ডেসিমাল পজিশন পাবো, সেটাকে আমরা এক্সট্র্যাক্ট করে পরের হায়ার ডেসিমাল পজিশনে পাঠিয়ে দেব, এবং প্রেজেন্ট যে ডেসিমাল পজিশন সেখানে রিমাইন্ডারটুকু রাখবো। সোজা কথায় বলতে গেলে 5 আর 6 যোগ করলে হয় 11, 11-র মধ্যে কটা 10 আছে, একটাই 10 আছে, একটা 10 আমরা 11 থেকে বার করে নিলাম, সহজ যোগের পদ্ধতি, একটা 10 আমরা 11 থেকে বার করে নিলাম। কটা 10 বার করে নিয়েছি, একটা, সেই একটা 10 আমরা পরের ঘরে পাঠিয়ে দিলাম, কারণ আমরা জানি পরের ঘরটা দশকের ঘর, মানে এই ঘরের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে আমি যদি 10 নিই, পরের ঘরে সেটা 10 ভাগের 1 ভাগ 1 হয়ে যাবে। অর্থাৎ 11-র মধ্যে আছে একটা 10, সেই একটা 10কে আমরা পরের ঘরে পাঠিয়ে দিলাম। একটা 10 বাদ দিয়ে দেওয়ার পর বাকি থাকলো কি, 1, সেই 1কে আমরা প্রেজেন্ট যে ডেসিমাল পজিশন, অর্থাৎ এককের ঘর, 5 আর 6 যোগ করে যে যোগফল, সেইখানে আমরা বসালাম এই 1কে। অর্থাৎ সেই ছোটবেলায় আমরা যেরকম ভাবে যোগ অঙ্ক শিখেছিলাম, হাতে ধরা যোগ, 5 আর 6 যোগ করলে 11-র 1, হাতে রইল 1, এই হাতের একটাকে নিয়ে বোঝানোর জন্য আমাদের এত কথা বলা। এই হাতের এক, এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে। ঠিক তেমনি বাইনারি যোগের ক্ষেত্রেও
এই হাতের একটাকে নিয়ে হচ্ছে আমাদের সমস্যা। কীরকম, আমরা 1 আর 1 যোগ করে পেয়েছি 1 আর 1 অ্যাড করে পেয়েছি 10। এই 100টা আমরা এখানে বসাচ্ছি, 1টা যাচ্ছে ক্যারি হিসেবে হাতে। অর্থাৎ আমরা যে একটা টেন্টেটিভ আউটপুট লাইন, নাম্বার অফ আউটপুট লাইন টেন্টেটিভ যেটা বলেছিলাম যে একটাতেই চলছে, সেটা আমরা এই কেসে এসে ফেলিওর হয়ে যাচ্ছে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে একটা আউটপুট লাইন এই পসিবল 4টে কেসকে স্যাটিসফাই করতে পারছে না। 4 নম্বর কেসে এসে সেটা স্টাম্বল করে যাচ্ছে, 4 নম্বর কেসে এসে ফেলিওর হয়ে যাচ্ছে। কারণ 4 নম্বরে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 4 নম্বর কেসটায়, অর্থাৎ 1 আর 1 অ্যাডিশনের কেসে আমাদের আউটপুট হচ্ছে 2টো। একটা আউটপুট সেখানে স্যাটিসফাই করবে না, আউটপুট লাইন হবে 2টো, আউটপুট লাইন হতে হবে 2টো। এখন আমাদের মনে হতে পারে বাকি কেসগুলো, অর্থাৎ প্রথম যে 3টে পসিবল কেস ছিল সেখানে আমাদের কেন প্রয়োজন হয়নি। এখানে আমরা আউটপুটে আরেকটা আউটপুট লাইন আমরা বসিয়ে দিলাম। এখানে বাকি কেসগুলোতে আমার হাতে কিছু ছিল না, তার মানে 0, আমি চাইলে বসাতেই পারতাম একটা করে 0, আমার কেসটা স্যাটিসফাই করে যেত ঠিক একই রকম ভাবে। এইভাবে আমরা হাফ অ্যাডারের একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে পারবো। এখানে আমরা এই যে আউটপুট লাইন দুটো, এই আউটপুট লাইন অর্থাৎ যোগ আউটপুট লাইনটাকে আমরা দুটো নাম দেব, এস ফর সাম মানে যোগফল, আর সি ফর ক্যারি। সাম কোনটা? সাম হচ্ছে আমরা যোগ করে যেটা পাচ্ছি, যোগফলটা, যেমন প্রথম কেসে 0, তারপরের কেসটা এটা হচ্ছে ক্যারি। 0 আর 0তে অ্যাড করলে সাম হচ্ছে 0, ক্যারি হচ্ছে 0। তারপরের কেসে 0 আর 1 অ্যাড করলে সাম হচ্ছে 1, অর্থাৎ যোগফলটা আসছে 1, হাতে কিছু থাকছে না অর্থাৎ ক্যারি 0। একই রকম পরের কেসটায় 1 আর 0তে যোগফল নির্ণয় করলে যোগফল সাম হয় 1, ক্যারি হয় 0। লাস্টের যে কেসটা সেইটা ইন্টারেস্টিং, সেখানে 1 আর 1 অ্যাড করলে সাম হিসেবে আমরা পাচ্ছি 0, আর একটা যাচ্ছে হাতে ক্যারিতে। আমার তো এখানে ইউনিট পজিশন, এক অঙ্কের সংখ্যার মধ্যে যোগ, 1 বিটের নাম্বারে যোগ, তাই 1 বিটের নাম্বারে যোগ করতে গেলে আমরা যোগফলটা পাচ্ছি 1 আর 1 অ্যাড করে যোগফলটা পাচ্ছি, সামটা পাচ্ছি 0, আর ক্যারি যাচ্ছে 1। এই তথ্য পেয়ে, এই যে আমরা তথ্যটা ইনফরমেশনটা গ্যাদার করলাম, তার উপর বেস করে আমরা নেক্সট স্টেজে কি করব, তার উপর বেস করে আমরা ট্রুথ টেবিলটা বানাবো। আমরা জানি ট্রুথ টেবিল হচ্ছে একটা এমন একটা ছক যেখানে কোনো একটা লজিক সার্কিটের সম্ভাব্য ইনপুট এবং সেই ইনপুট রাশির জন্য আমরা কি আউটপুট পাচ্ছি তার একটি চিত্রাকার বিন্যাস। হাফ অ্যাডারে ট্রুথ টেবিল ডিজাইন করতে গেলে আমরা ইনপুট আর আউটপুট এই দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা ইনপুট দেখেছি দুটো, আমাদের ইনপুট লাইন আছে দুটো, সেখানে আমরা পসিবল ভ্যালুগুলো বসাচ্ছি। আমরা জানি পসিবল ভ্যালুগুলো কি কি হতে পারে, 0 0 0 1 1 0 আর 1 1। তাহলে আউটপুট কি হবে? আউটপুটে সাম, প্রথম ক্ষেত্রে যখন a আর b উভয় 0 তখন সামটা 0, দ্বিতীয় ক্ষেত্রে যখন a 0 b 1, আচ্ছা প্রথম ক্ষেত্রে ক্যারিটা একইভাবে 0 থেকে যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে যখন 0 আর 1 এর অ্যাডিশন হচ্ছে তখন সামটা হচ্ছে 1, ক্যারিটা হচ্ছে 0। একই রকম a যখন 1 b যখন 0 তাদের মধ্যে যখন অ্যাডিশন হচ্ছে তখন সামটা আসছে 1, ক্যারিটা আসছে 0। কেবল লাস্টের এক্সট্রাঅর্ডিনারি কেসটায় 1 আর 1 অ্যাড করে আমরা সাম পাচ্ছি 0, ক্যারি আসছে 1। অর্থাৎ এই হচ্ছে আমার হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এর মাধ্যমে আমরা ইনপুট কম্বিনেশন এবং তার প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য পসিবল যে আউটপুট সিনারিও সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারছি। এবার আমরা ট্রুথ টেবিল থেকে হাফ অ্যাডারের বুলিয়ান ফাংশনটাকে ডিরাইভ করব। এই ছিল আমাদের ট্রুথ টেবিলটা, যেখানে a আর b ইনপুট লাইনটা বোঝাচ্ছে, যেখানে সম্ভাব্য সমস্ত ইনপুটের যে কেস 0 0 0 1 1 0 1 1 এই চারটে সম্ভাব্য ক্ষেত্রকে আমরা দেখিয়েছি। আর আমরা s
যে লাইনটা এস আউটপুট লাইনের মাধ্যমে সাম বা যোগফলের যে আউটপুট সেটা দেখিয়েছি, এবং সি লাইনের মাধ্যমে আমরা ক্যারি আউটপুট লাইনটাকে দেখিয়েছি। আমরা প্রথমে এই হাইলাইটেড এরিয়াটাকে আমরা স্পেশালি কনসেন্ট্রেট করব, যেখানে আমরা ইনপুট এ বি এবং তার সাথে সাম যে আউটপুটটা কেবল সেইটাকে কনসিডার করছি। আমরা যদি বুলিয়ান ফাংশন ডিজাইন করতে যাই, আমাদের একটা জিনিস, এই পার্টটা আমাদের ক্লাস 11-এ ছিল, যেখানে আমরা ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ফাংশন ডিজাইন করেছিলাম। সেখানে আমাদের কীরকম দুটো রাস্তা ছিল, আমরা থ্রু দ্য ইউসেজেস অফ মিন টার্ম বা থ্রু দ্য ইউসেজেস অফ ম্যাক্স টার্ম, এই দুভাবে আমরা বুলিয়ান ফাংশনকে ডিজাইন করতে পারতাম। আমরা বহুল প্রচলিত যেটা মিন টার্ম, সেই পদ্ধতিটা অবলম্বন করব। মিন টার্ম দিয়ে আমরা যখন কোনো ট্রুথ টেবিল থেকে বুলিয়ান ফাংশনকে ডিরাইভ করি, তখন আমাদের টার্গেট কি থাকে? তখন আমরা দেখব আউটপুট লাইনে 1 কোথায় কোথায় আছে। এই যে দুটো আন্ডারলাইন কেসেস, অর্থাৎ সেকেন্ড আর থার্ড কেস, সেখানে আউটপুট লাইনে 1 আছে। এই আউটপুট লাইনে যেখানে 1, সেখানকার ইনপুট স্টেটটা আমরা কনসিডার করব। অর্থাৎ প্রথম কেসে যেখানে s = 1, সেখানে ইনপুট স্টেট আছে a = 0, b = 1। দ্বিতীয় যে কেসটা, যেখানে সাম 1, সেখানে ইনপুট লাইনে আছে a = 1, b = 0। এবার আমাদের যদি a আর b এই দুই ভেরিয়েবলের মিন টার্ম ফর্ম জেনারেট করতে হয়, তাহলে আমরা এই ট্রুথ টেবিলের দিকে তাকিয়ে মিন টার্মটা জেনারেট করতে পারবো। কিরকম? আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা মিন টার্ম ডিজাইন করার সময় যদি ইনপুটে ভ্যালু 0 থাকে, তখন আমরা লিটারেলকে কমপ্লিমেন্টেড ফর্মে রাখবো। অর্থাৎ এর ভ্যালু যদি 0 আসে, তখন আমরা a কে লিখব a বার হিসেবে, আর b এর ভ্যালু যেহেতু 1, তখন আমরা b কে রাখবো, b লিটারেলকে রাখবো নর্মাল ফর্মে, অর্থাৎ b। এবং এই দুটো যেহেতু প্রোডাক্ট টার্ম, তাই জন্য এদেরকে লেখা হবে a বার অ্যান্ড b এই ফরম্যাটে। এখানে আমরা a বারের পরে অ্যান্ড সাইনটা দিইনি, আমরা a বার b লিখেছি। আমরা জানি অ্যান্ড সাইনটাকে অমিট করা যায়, এটার মানে a বার অ্যান্ড b বোঝাচ্ছে। এটা গেল প্রথম মিন টার্মটা। আমরা যদি আরেকবার খুব ছোট্ট করে রিক্যাপ করে নিই, তাহলে আমরা মনে করব যে আউটপুট লাইনে যেখানে আছে 1, সেই ইনপুট স্টেটটাকে আমরা কনসিডার করব। সেই ইনপুট স্টেটে যে বুলিয়ান লিটারেলগুলো আছে, অর্থাৎ a আর b দুটো বুলিয়ান ভেরিয়েবল, সেই লিটারেলগুলোর ইনপুট ভ্যালু কি আছে সেটাকে আমাদের প্রথমে চেক করতে হবে। ইনপুট ভ্যালু যদি 0 থাকে, তাহলে লিটারেলকে আমরা কমপ্লিমেন্টেড ফর্মে লিখব। ইনপুট ভ্যালু যদি 1 থাকে, তাহলে লিটারেলকে আমরা নর্মাল ফর্মে লিখব। এবং যেহেতু এটা প্রোডাক্ট টার্ম, তাই বুলিয়ান ভেরিয়েবলগুলো অ্যান্ড এর মাধ্যমে, অ্যান্ড অপারেশনের মাধ্যমে পরস্পর কানেক্টেড থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আউটপুটে আছে 1, ইনপুট স্টেটে a = 0, b = 1 আছে, তাহলে a = 0 এই জন্য a বার আসবে, b = 1 এই জন্য b আসবে, এবং এই a বার এবং b এই দুটি টার্মকে অ্যান্ড দিয়ে কানেক্ট করা হবে। ঠিক একই রকম ভাবে পরের টার্মটি হবে, আমরা চোখে দেখি বুঝতে পারছি, a অ্যান্ড b বার। তাহলে সাম যে আউটপুটটা, সেই আউটপুটটার জন্য যে প্রোডাক্ট টার্ম, সেই প্রোডাক্ট টার্ম দুটো আমরা পেয়ে গেছি a বার b এবং a b বার। তাহলে তার এক্সপ্রেশনটা কি হবে? আমরা এক্সপ্রেশনটা সাম অফ মিন টার্ম বা সাম অফ প্রোডাক্ট টার্ম এই ফর্মে ডিজাইন করছি। অর্থাৎ এক্সপ্রেশনটা হবে এই যে দুটো টার্ম পেলাম তাদের মধ্যে অর প্রক্রিয়া, অর্থাৎ a বার b প্লাস a b বার। আমরা এটাকে প্লাস না বলে এরকম ভাবে বলতে পারতাম a বার অ্যান্ড b অর a অ্যান্ড b বার। এটাকে আমরা a বার b প্লাস a b বার এই সংক্ষেপে এরকম ভাবে বলবো। এই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের যে সাম আউটপুট, সেই সাম আউটপুটের বুলিয়ান ফাংশন। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা দেখব যে a বার b প্লাস a b বার এটা হচ্ছে 2 ইনপুট XOR লজিক গেটের আউটপুট। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড যে আউটপুটটা, অর্থাৎ সি আউটপুটটা।
ক্যারি আউটপুটটা তার করেসপন্ডিং বুলিয়ান ফাংশন কি হয়। আমরা যদি ক্যারি আউটপুটটাকে কনসিডার করি, কেবল এইটাকে যদি দেখি, তাহলে সেই একই রকমভাবে আমরা সাম অফ মিনটার্ম এই ফর্মেই ডিজাইন করব। অর্থাৎ এখানে আমরা দেখব আউটপুটে কোথায় 1 আছে, একদম লাস্ট যে কেসটা সেখানে আউটপুটে 1 আছে। সেই আউটপুট 1 এর জন্য ইনপুট স্টেট কি কি আছে, ইনপুটে a ইকুয়ালস 1 b ইকুয়ালস 1 আছে। আমরা যদি এই স্টেটটাকে মিন টার্মের সাহায্যে লিখতে চাই, অর্থাৎ প্রোডাক্ট টার্মের সাহায্যে যদি লিখতে চাই, তাহলে ব্যাপারটা এরকম হবে। আমরা দেখছি a যে লিটারেলটা তার ভ্যালু আছে 1, অর্থাৎ a বসবে নর্মাল ফর্মে, আবার b যে লিটারেলটা সেও আছে 1, অর্থাৎ b বসবে নর্মাল ফর্মে। a আর b একে অপরের সাথে কানেক্টেড থাকবে অ্যান্ড অপারেশন দ্বারা। অর্থাৎ এই সি এর যে একটাই কেস আছে, সি এর সি ইকুয়ালস টু 1 একটাই কেস আছে, সেখানে করেসপন্ডিং মিন টার্মটা হবে এ অ্যান্ড বি, যেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। আমরা ডেলিভারেটলি এখানে ডট সাইনটা লিখিনি, আমরা ইচ্ছে করলে ওখানে ডট দিতে পারতাম, বা একদম পুরোপুরি এ এন ডি অ্যান্ড বি এরকম ভাবে লিখতে পারতাম। আমরা সংক্ষেপে লেখার জন্য বা খাতায় আমরা যখন লিখবো তখন আমরা এইভাবেই লিখবো, দিস ইজ ওয়েল অ্যান্ড গুড। তাহলে আমরা এর থেকে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি, এর থেকে আমরা বুঝলাম যে হাফ অ্যাডারের সি যে আউটপুটটা তার বুলিয়ান ফাংশন হবে সি ইকুয়ালস টু এ অ্যান্ড বি বা সি ইকুয়ালস টু এ বি। এবার আমরা এই হাফ অ্যাডারের আমরা ট্রুথ টেবিলটা ডিজাইন করেছি, হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রামও আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল ডিজাইন করেছি এবং হাফ অ্যাডারের বুলিয়ান ফাংশন ডিরাইভ করেছি। পরবর্তী আমাদের টার্গেট হচ্ছে হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম প্রস্তুত করা, অর্থাৎ লজিক গেটের সাহায্যে হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করা। যদি আমরা 3টে স্লাইড পিছিয়ে যাই, যেখানে আমরা বিভিন্ন অ্যাডিশনের কেসগুলোকে কনসিডার করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ওই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা ভেতরের লজিক সার্কিটটাকে অ্যাবস্ট্রাক্ট আউট করে দিয়েছি। সেই অ্যাবস্ট্রাকশনটাই আমরা এখানে অ্যাকচুয়াল ডিজাইনটা করব, ভেতরে কি লজিক গেট থাকতে পারে সেই ডিজাইনটা আমরা করব। আমরা ট্রুথ টেবিলটাকে সবসময় মাথায় রাখবো, ট্রুথ টেবিলটা থেকে আমাদের লজিকটা পরিষ্কার হয়ে যাবে, এবং আমরা সামনে রাখবো আমাদের বুলিয়ান এক্সপ্রেশনগুলো। আমরা দেখেছি আমাদের ইনপুট আসছে দুটো, এ আর বি এরকম দুটো, সেই দুটো এ আর বি এর জন্য আমরা দুটো ইনপুট লাইন ডিজাইন করলাম। প্রথমে আমাদের টার্গেট থাকবে সাম আউটপুটটাকে নামানো। আমরা যদি বুলিয়ান এক্সপ্রেশনটাকে মনে করি, তাহলে আমরা জানি, মনে পড়বে আমাদের যে সাম ইনপুটটা হচ্ছে এ এবং বি এই দুই ভেরিয়েবলের মধ্যে এক্সঅর অপারেশন, অর্থাৎ এস ইকুয়ালস টু এ এক্সঅর বি। তার মানে এ আর বি এই দুটি ইনপুটকে যদি আমি একটা এক্সঅর গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাই হচ্ছে হাফ অ্যাডারের সাম আউটপুটের এক্সপ্রেশন। সামের সাথে আমাকে ক্যারিকেও ডিজাইন করতে হবে। ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন ছিল এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বি এই দুটি ইনপুটকে আমরা যদি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আউটপুটে আমরা ক্যারি আউটপুটের এক্সপ্রেশনটি পাবো এরকম ভাবে। সাম ইকুয়ালস টু এ এক্সঅর বি, যেখানে আমরা একটু মানে ডটটা দিয়ে লিখেছি, আমরা চাইলে ডট ছাড়াও লিখতে পারতাম, এ বার বি প্লাস এ বি বার এরকম ভাবে লিখতে পারতাম, বা এ এক্সঅর বিও লিখতে পারতাম। আর ক্যারি সি ইকুয়ালস টু এ ডট বি বা এ অ্যান্ড বি, এটাকে আমরা সি ইকুয়ালস টু এ বি লিখলেও ওয়েল অ্যান্ড গুড, একই ছিল। লাস্টলি হাফ অ্যাডারের বিষয়ে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটার কিছুই না, আমরা দেখেছি হাফ অ্যাডারের দুটো ইনপুট এ আর বি, যে দুটোকে আমরা এরকমভাবে প্লেস করলাম, আর হাফ অ্যাডার থেকে আমরা আউটপুট হিসেবে পাই দুটো জিনিস, যোগফল অর্থাৎ সাম এবং ক্যারি অর্থাৎ যেটা ওভারফ্লো বিট জেনারেট করলো। এইবার ইন্টারনাল লজিক সার্কিট যেটা থাকবে, বিভিন্ন লজিক গেট দিয়ে তৈরি একটা এক্সঅর গেট আর একটা অ্যান্ড গেট দিয়ে তৈরি যে লজিক ডায়াগ্রামটাকে আমরা প্রিপেয়ার করেছি, সেটা ইন্টারনালি এখানে না বসিয়ে আমরা এটাকে একটা এইরকম রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে এটার কিছুই না, বোঝাচ্ছে যে এইটা হাফ অ্যাডারের একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ, এই রেক্ট্যাঙ্গুলার বক্সটার মধ্যে অ্যাকচুয়াল লজিক গেটগুলো ইমপ্লিমেন্ট করা আছে, যেটা হাফ অ্যাডারের কাজটা করছে। আমরা সেটা
এখন এই মুহূর্তে দেখাচ্ছি না, এটা আমাদের কাজে লাগতে পারে হয়তো কোনো সময় আমাদের একটা হাফ অ্যাডারের রেফারেন্স রিলেটেড কোনো একটা কোশ্চেন এসছে, আমাদের জাস্ট হয়তো হাফ অ্যাডারের ডেসক্রিপশন লিখতে হবে, বা হাফ অ্যাডারটা জাস্ট একটা সাইড রেফারেন্স, সেখানে আমরা টোটাল হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম না এঁকে এইরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি যে হ্যাঁ হাফ অ্যাডার জিনিসটা এইরকম দেখতে হয়, এইরকম ইনপুট নেয়, এরকম তার আউটপুট, এরকম একটা কাজ করে। এইটুকুকে আমরা এই হাফ অ্যাডারে ব্লক ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা হাফ অ্যাডার দিয়ে একটা রিয়েল লাইফ অ্যাডিশন অপারেশন, একটা অ্যাডিশনের প্রবলেম সলভ করতে চেষ্টা করব। সাপোজ এই হচ্ছে আমার দুটো নাম্বার 1011 আর 1001। এই দুটো নাম্বারের মধ্যে আমরা যদি অ্যাডিশন পারফর্ম করতে যাই, সেটাকে আমরা দেখব আমরা হাফ অ্যাডার দিয়ে কিভাবে চেষ্টা করতে পারি। আমরা প্রথম দুটো একদম যোগ প্রক্রিয়া যদি প্রথম থেকে শুরু করি, প্রথমে আমাদের একেবারে ইউনিট পজিশন যেটা 1 আর 1 এ অ্যাড করছি। আমরা জানি 1 + 1 = 2, অর্থাৎ বাইনারিতে 1 0। তো আমরা তো যোগ প্রক্রিয়ার সময় এইরকমভাবে লিখি না, আমরা 1 আর 1 এ অ্যাড করে 1 0 প্লেস করার সময় জিরোটাকে এখানে বসাই, আর যে ওভারফ্লো বিটটা এলো অর্থাৎ সোজা কথা যেটা ক্যারি জেনারেট করলো, সেই ক্যারিটাকে আমরা নেক্সট হায়ার যে বিট পজিশন সেই পজিশনে আমরা পাঠিয়ে দিই। এরকমভাবে একটা এখানে চলে এলো। এইবার আমরা হাফ অ্যাডারের দিকে যদি তাকাই, আমরা দেখেছি হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা, ইনপুট লাইন হচ্ছে দুটো। আমরা যদি এই সেকেন্ড ইউনিট পজিশনটার নেক্সট হায়ার পজিশনটার যোগফলটা নির্ণয় করতে যাই, যেখানে আমাদের 1 আর 0-র সাথে অ্যাড করতে হচ্ছে এবং তারই সাথে ক্যারি হিসেবে জেনারেট করেছে 1, অর্থাৎ আমাকে এখানে এই 1 আর 0-র সাথে অ্যাড করার সাথেও 1টাকেও অ্যাড করতে হবে, ক্যারি 1টাকেও অ্যাড করতে হবে। অর্থাৎ আমার টোটাল ইনপুট প্রবলেম, টোটাল এই প্রবলেমটায় টোটাল ইনপুট দাঁড়াচ্ছে 3টে। যে বিটটাকে অ্যাড করতে হবে সেই বিটটা অর্থাৎ এ বিট, যার সাথে অ্যাড করতে হবে সেই সেকেন্ড বিটটা বি বিট, এবং তার সাথে আগের স্টেজ থেকে কোনো ক্যারি এসে এর ঘাড়ে পড়েছে কিনা সেই বিটটা। এই 3টে বিট কিন্তু যদি আমরা যোগ করতে না পারি, আমার এই স্টেজটা আমি সলভ করতে পারবো না। এই পার্টিকুলার কেসটাকে যদি আমরা তাকাই, এখানে আমাদের ইনপুটে আসছে 3টে বিট, কিন্তু হাফ অ্যাডারে ইনপুট লাইনের সংখ্যা হচ্ছে 2। এই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডার সবসময় দুটো ইনপুট নেয়, কোনটা অ্যাড করতে হবে, কার সাথে অ্যাড করতে হবে। এখানে কিন্তু থার্ড কোনো বিটের কনসেপ্ট নেই, অর্থাৎ আগের স্টেজ থেকে কোনো ক্যারি এসেছে কিনা সেই কনসেপ্টটা, সেই ধারণাটাই আমি এই পার্টিকুলার পিস অফ হার্ডওয়্যার দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো না। অর্থাৎ এই যে যোগ প্রক্রিয়াটা আমরা দেখলাম, এই যে স্টেপটা, এই যে আমাদের ডটের লাইন দিয়ে মার্ক করা যে স্টেপটা, এই স্টেপের কাজটা কিন্তু আমরা হাফ অ্যাডার দিয়ে করতে পারবো না। হাফ অ্যাডার কেপেবল নয়, হাফ অ্যাডার এটা একটা হার্ডওয়্যার লিমিটেশন। আর হাফ অ্যাডার দিয়ে সবসময় আমরা দুটো বিটকে অ্যাড করতে পারি। এইটা হচ্ছে হাফ অ্যাডারের একটা লিমিটেশন, যেখানে এইরকম পার্টিকুলার কেস, যেখানে দুটো বিটের সাথে আগের স্টেজ থেকে একটা ক্যারি আসছে, সেটাকে আমরা হাফ অ্যাডার দিয়ে যোগ করতে পারবো না। এই যদি আমাদের পার্টিকুলার কেসটা হয়, যেখানে আমাদের প্রথম আমাদের আলোচ্য যে স্টেপটা, সেই স্টেপটাকে আমরা ডটেড লাইন দিয়ে ডিমার্কেট করে রেখেছি। এখানে 1 এর সাথে 0 অ্যাড হচ্ছে এবং তারই সাথে আগের স্টেজ থেকে 1 ক্যারি এসে পড়েছে। এইটা হচ্ছে আমরা ক্যারি ইন বলে এটাকে আমরা সিগনিফাই করব। আগের স্টেজ থেকে এসছে, এই স্টেজের উপর এসে পড়েছে, তাই এটাকে আমরা ক্যারি ইন বলব। হাফ অ্যাডারে আমরা দেখলাম ক্যারি ইন অর্থাৎ ক্যারি জেনারেটেড ফ্রম আ প্রিভিয়াস স্টেজ, এই বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। এই যোগটা আমরা, এই ধরনের যোগ, সম্পূর্ণ যোগ প্রক্রিয়া, এটা তো একটা সম্পূর্ণ যোগ প্রক্রিয়া, একটা রিয়েল লাইফ এরিথমেটিক অ্যাডিশন প্রবলেম, এই প্রবলেমটা আমরা হাফ অ্যাডার দিয়ে করতে পারবো না। এই যে অসম্পূর্ণতাটা, অর্থাৎ এই যে দুটো বিট, 2 বিট লিমিটেশন যেটা ইনপুটে, সেইটাকে ওভারকাম করার জন্যই আমাদের অন্য আরেকটা টাইপ অফ অ্যাডার, ফুল অ্যাডারকে নিয়ে আসা হয়েছে,
যেখানে আমাদের এই লিমিটেশনটাকে ওভারকাম করা যাবে। হাফ অ্যাডারের ডিসকাশন কমপ্লিট করার পর এরপরে আমরা ডিসকাস করব ফুল অ্যাডার নিয়ে, কিভাবে আমরা ফুল অ্যাডারকে ইমপ্লিমেন্ট করতে পারি অ্যান্ড আদার ডিটেলস।